বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, পদার্থবিজ্ঞানের আমরা সপ্তম অধ্যায়টা পড়ছিলাম। এই সপ্তম অধ্যায়ের দেখো তরঙ্গ ও শব্দ নিয়ে আলোচনা চলছিল। এখন হচ্ছে আমরা আজকে দেখো তরঙ্গ নিয়ে পড়ব। এখন তরঙ্গের এখানে তোমরা খেয়াল করো যে তরঙ্গ কি সেটা আমাদের জানতে হবে। তরঙ্গের হচ্ছে বৈশিষ্ট্য আছে কিছু, সেটা জানতে হবে, এবং তরঙ্গের হচ্ছে প্রকারভেদ আছে, সেটা আমরা জানবো। ঠিক আছে, তো এখন দেখো তরঙ্গ কি এটা যখন আমরা জানতে যাব, কিছু বাস্তব উদাহরণের দিকে আমরা একটু খেয়াল করতে পারি। ঠিক আছে, দেখো যে তোমার একটা দেখো যে পানির ভিতরে যদি একটা ঢিল পড়ে, তাহলে আমরা দেখি যে সেই ঢেউটা কি পাশে আস্তে আস্তে করে চারিদিকে কিন্তু এটা গড়াইতে গড়াইতে একসময় দিয়ে কি ওই কিনারায় যেয়ে ধাক্কা খায়। ঠিক আছে, দেখো তাহলে একটা পানিতে ঢিল ছুড়ে দিলে সেই বিন্দু থেকে দেখো পানির তরঙ্গ চারিদিকে দেখো ছড়িয়ে পড়ে, তাই না? আচ্ছা, এরপরে দেখো ঘরে বাতি জ্বালালে দেখো সেই আলো হচ্ছে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। আমরা দেখো যখন কথা বলি তখন এই কথাটাও কিন্তু আমাদের চারপাশে যারা থাকে সবাই কিন্তু এই কথাটা শুনতে পারতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো যে একটা স্প্রিংকে সংকুচিত করে যদি সেটা ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা প্রসারিত হয়, সংকুচিত হয়, এই কাজটা হয়। ঠিক আছে, আচ্ছা, এবং দেখো এক কথায় বলা যায় যে তরঙ্গ কি আমরা দেখো সেটা অনুভব করতে পারি, কিন্তু যদি তার জন্য পদার্থবিজ্ঞানের ভাষায় একটা হচ্ছে সুন্দর করে সংজ্ঞা দিতে চাই, তাহলে কি বলতে হবে সেটা। ঠিক আছে, তো এখন দেখো যে এখানে বেশ কিছু উদাহরণ কিন্তু দেওয়া হলো, এবং এই উদাহরণগুলো যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে জাস্ট হচ্ছে কি আমরা অনুভব করতে পারতেছি যে এটা হচ্ছে আসলে কি করতেছে। ঠিক আছে, তো এই কাজটাই যদি আমরা তরঙ্গকে আমরা কি করি একটা সংজ্ঞায়িত করি, তাহলে সেই সংজ্ঞাটা দেখো কেমন হবে। তরঙ্গ হচ্ছে দেখো একটা মাধ্যমের ভিতর দিয়ে এক জায়গা থেকে দেখো অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা হচ্ছে প্রক্রিয়া। তাহলে কি হচ্ছে, আমি যদি এখন এখান থেকে কথা বলি, তাহলে এই কথাটা কিন্তু দেখো যে আমার চারিদিকে কিন্তু একইভাবে হচ্ছে ছড়িয়ে যাবে। যদি আমি এই জায়গায় বসে কথা বলি বা দাঁড়িয়ে কথা বলি, তাহলে এই কথাটা হচ্ছে এরকম চারিদিকে কিন্তু এইভাবে 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 সরে যাচ্ছে, তাই না? সরিয়ে যাচ্ছে। তাহলে এই যে সরিয়ে যাচ্ছে এটা একটা কি প্রক্রিয়া, যেটা হচ্ছে দেখো একটা শক্তি, কিন্তু এক ধরনের শক্তি সেখানে হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যেখানে দেখো মাধ্যমের কণাগুলোর তার নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে, কিন্তু দেখো সেটা থেকে দেখো সম্পূর্ণ সরে যাবে না। ব্যাপারটা খেয়াল করো যে আমি যে কথা বলতেছি, কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার মুখের যে বাতাসটা মানে বুকের যে কম্পনটা যাচ্ছে, সেটা হচ্ছে এখানকার বাতাসকে আন্দোলিত করছে। ঠিক আছে, স্পন্দিত করছে, কিন্তু এই বাতাসটা কিন্তু চলে যাচ্ছে না আরেকজনের কানে, যাচ্ছে হচ্ছে কি সেখান থেকে দেখো যে এই কম্পনটাই হচ্ছে বা তরঙ্গটাই হচ্ছে ধীরে ধীরে কি করতেছে অন্যের কানে যে পৌঁছাচ্ছে। যে কারণে এটাকে আমরা কি বলতেছি, দেখো তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভিতর দিয়ে এক জায়গা থেকে দেখো অন্য জায়গায় যাওয়া শক্তি পাঠানোর একটি প্রক্রিয়া। ঠিক আছে, যেটা দেখো কি হচ্ছে যেখানে দেখো মাধ্যমের কণাগুলো তার নিজের অবস্থানেই থেকে স্পন্দিত হতে পারে, কিন্তু সেটা হচ্ছে সেটা থেকে দেখো সম্পূর্ণ সরে যাবে না। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি তরঙ্গের সংজ্ঞা। এখন দেখো যে আমরা এবার যাচাই করে দেখতে পারি আমাদের এই সংজ্ঞাটি আমাদের অভিজ্ঞতার সাথে দেখো মিল হচ্ছে কি না। ঠিক আছে, নদীতে দেখো যে একটা যখন আমরা ঢিল ফেলি নদীর মাঝখানে, ঠিক আছে, বা নদী দিয়ে একটা লঞ্চ আমরা যখন চালাই, তখন কি করে দেখো নদীর ঢেউ শুরু হয়, তাই না? ঢেউ সৃষ্টি হয়, তো ঢেউ দেখো তৈরি করে করে সেই ঢেউ দেখো কূলে এসে আঘাত করে। কাজেই দেখো নিশ্চিতভাবে বলা যায় এক জায়গা থেকে দেখো অন্য জায়গায় শক্তি পাঠানো হচ্ছে। দেখো তাহলে এখন খেয়াল করো সেই সময়ে নদীর পানিতে দেখো পানিতে কি হচ্ছে দেখো ভাসমান কোনো কচুরিপানার দিকে দেখো তাকালে আমরা দেখতে পারবো যে সেই কচুরিপানাগুলো দেখো সেই মুহূর্তে কি করতেছে, কচুরিপানাগুলো হচ্ছে উপর নিচ হচ্ছে জাস্ট হচ্ছে এরকম এরকম করে কিন্তু ঢেউ খেতে থাকে, তাই না? তো এই ঢেউটা খেতে থাকে কি কচুরিপানা। তাহলে এই কচুরিপানা ঢেউ খায়, এবং ঢেউটা কিন্তু ধীরে 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 কি করে ওই ইসের দিকে কূলের দিকে চলে যায়। তো দেখো ঢেউ চলে যাওয়ার পর দেখো আবার দেখো আগের মতোই সেটা কিন্তু স্থির হয়ে যায়। ঠিক আছে, সেই জায়গাটাই কিন্তু স্থির হয়ে যায়, সর্বোচ্চ একটু দিলে গেলে যেতে পারে একটা দেখো মোটেও, এবং দেখো মোটেও দেখো ঢেউয়ের সাথে সেটি হচ্ছে
তীরে যেয়ে পৌঁছাচ্ছে না। সুতরাং কি হচ্ছে যে তুমি এটা একটা কিন্তু বাস্তব উদাহরণ যে যখন একটা লঞ্চ যাচ্ছে তখন একটা বড় ঢেউ তৈরি হয়, তাই না? সেই ঢেউটা যখন তৈরি হচ্ছে সেই ঢেউয়ের সঙ্গে যদি ইয়েটা চলে যেত, কচুরিপানাগুলো চলে যেত, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখান থেকে এই কম্পনটা কি করতেছে, তরঙ্গটা হচ্ছে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, মাধ্যমকে স্থানান্তরিত করে ফেলতেছে। কিন্তু আসলে মাধ্যমকে কিন্তু স্থানান্তরিত করতেছে না, মাধ্যমের জায়গায় থাকতেছে, সেখান থেকে একটু কি স্পন্দিত হচ্ছে। আর এই স্পন্দিত হচ্ছিল বলেই কিন্তু কুচুরিপানাগুলো হচ্ছে কি করলো, একটু উঁচু নিচু হলো, মানে ঢেউ খাওয়ার মতো করে হলো। কিন্তু আসলে সেই কচুরিপানার জায়গায় কচুরিপানা একসময় কিন্তু স্থির হয়ে গেল এবং সেই ঢেউটাই কিন্তু চলে গেল কোথায়, নদীর তীরে বা সমুদ্রের তীরে যে পৌঁছালো। ঠিক আছে, তো এ থেকেই আমরা কিন্তু বুঝতে পারলাম যে মাধ্যমগুলো কি স্থান পরিবর্তন করে না, জাস্ট হচ্ছে ওইখানে থেকেই সে স্পন্দিত হয়ে তারপরে হচ্ছে কি শক্তিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেয়। তো এইটা হচ্ছে ব্যাপার। এখন দেখো সরল স্পন্দন গতির সাথে তরঙ্গের দেখো সম্পর্কটা এখন দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে সরল স্পন্দন গতির সাথে তরঙ্গের দেখো সম্পর্কটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। একটা মাধ্যমের কোনো একটা দেখো নির্দিষ্ট বিন্দুর দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে দেখো তখন তার ভিতর দিয়ে একটা হচ্ছে তরঙ্গ যেতে থাকে, তখন সেই বিন্দুটাই দেখো সরল স্পন্দন গতি হয়। ঠিক আছে, তাহলে একটা বিন্দুর দিকে যদি আমরা তাকিয়ে থাকি তখন সেইটা যে স্পন্দিত হচ্ছে এটাকেই সরল স্পন্দিত বলে। যেমন কচুরিপানার বেলায় দেখো সেখানে ঘটেছিল যখন দেখো বেলায় দেখো সেটা ঘটেছিল, কি ঘটেছিল দেখো যে যতক্ষণ তার মধ্যে দিয়েই তরঙ্গটা যাচ্ছিল, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরল স্পন্দন গতি হয়েছিল। যে কারণে হচ্ছে দেখো যে সরল স্পন্দন গতির মাঝে হচ্ছে তরঙ্গ নেই, কিন্তু দেখো তরঙ্গের মধ্যে হচ্ছে এটা খেয়াল করো যে তাহলে এখন হচ্ছে এই ইয়েটা কচুরিপানা যখন হচ্ছে ওই তরঙ্গটা যাচ্ছিল তখন কিন্তু এখানে সরল স্পন্দিত হচ্ছিল, যেটার কারণে হচ্ছে এটা উঠোনামা করতেছিল এবং হচ্ছে কাঁপছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সরল স্পন্দনটা হচ্ছে কি দেখো যে মাধ্যমের কণাগুলোকে কিন্তু স্থানান্তরিত করতেছে না। কাজেই দেখো তরঙ্গের জন্য আমাদের দেওয়া সংজ্ঞাটি এখন কি বলতে পারি আমরা, সঠিক আছে, তাই না? তরঙ্গের দেওয়া যে সংজ্ঞাটা আমরা দিছিলাম সেই সংজ্ঞাটা কি সঠিক আছে। তবে দেখো মনে রাখতে হবে যে আরো অনেক ধরনের দেখো তরঙ্গ আছে যার জন্য এই সংজ্ঞাটি পুরোপুরি সঠিক নাও হতে পারে। ঠিক আছে, আমরা দেখো তরঙ্গের আবার যাবার জন্য একটা দেখো তরঙ্গে যাবার জন্য একটা মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু কথা বলেছি, কিন্তু দেখো সূর্য থেকে আলো যখন পৃথিবীতে পৌঁছায় তখন তার জন্য কোনো হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, দেখো আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেটা দেখো দিয়েই নবম অধ্যায়ে আমরা হচ্ছে কি আলো সম্পর্কে যখন পড়বো তখন ওখানে কিন্তু এইসব নিয়ে আরো আলোচনা থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমরা মোটামুটি একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম যে সেটা হচ্ছে কি যে তরঙ্গ হচ্ছে কি যে তোমার একটা মাধ্যমের মধ্য দিয়ে এটা যাবে এবং সেই মাধ্যমটা যখন যাবে তখন একটা শক্তি যাবে এবং সেখানে সে স্পন্দিত হবে। এখন দেখো কাজেই আমাদের হচ্ছে আপাতত আমাদের আলোচনার বিষয় সীমাবদ্ধ রাখার শুধু দেখো সেই সব তরঙ্গের মাঝেই আমরা সীমাবদ্ধ রাখবো যেগুলো হচ্ছে কি দেখো কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে যায় বা এই মাধ্যমগুলো ব্যবহার দরকার হয়। তাহলে এই ধরনের দেখো তরঙ্গকে আমরা বলবো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, তাহলে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে যে তরঙ্গগুলো যাচ্ছে এই তরঙ্গগুলোকেই আমরা বলবো হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো তরঙ্গের বৈশিষ্ট্য, এখানে হচ্ছে 6টা বৈশিষ্ট্য আছে, সেই তরঙ্গের 6টা বৈশিষ্ট্য এখন আমরা পড়বো একটা একটা করে। দেখো তাহলে তরঙ্গের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন দেখো যে তরঙ্গ নিয়ে আলোচনা করার সময় দেখো তার কয়েক ধরনের বৈশিষ্ট্যের কথা দেখো উঠে এসেছে। এখানে দেখো আমরা তরঙ্গের বিশেষ করে যান্ত্রিক তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা আমরা এখন আলোচনা করি। খেয়াল করো, 1 নম্বর বৈশিষ্ট্যটা যেটা আছে সেটা হচ্ছে যে যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়। ঠিক আছে, তাহলে যান্ত্রিক তরঙ্গ যে যাওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই একটা
মাধ্যম লাগবে। যেরকম আমি এখন এই কথা বলতেছি, কিন্তু যদি এই রুমে কেউ থাকতো বা এই রুমের বাইরেও কেউ থাকতো, তাহলেও কিন্তু সে আমার কথাটা শুনতে পারতো কি কারণে, এখানে কিন্তু বায়ু হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করতেছে। কিন্তু এখানে যদি এটা বায়ু শূন্য করা যেত, যদিও এটা হচ্ছে কাল্পনিক, কারণ বায়ু শূন্য করলে কিন্তু আমরা এখানে বাঁচবো না বা আমরা থাকতে পারবো না। তো কাল্পনিকভাবে যদি এটা বায়ু শূন্য করা যেত, তাহলে কিন্তু আমরা মুখে কথা বললে জাস্ট মুখটাই নড়তো, কিন্তু পাশের লোক আমার কোনো কথাই কিন্তু সে শুনতে পারতো না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু অবশ্যই একটা মাধ্যম লাগতেছে। ঠিক আছে, দেখো পানিতে দেখো ঢেউ হয়, একটা দেখো স্প্রিং এর দেখো তরঙ্গ পাঠানো যায়, একটা দেখো দড়িতে তরঙ্গ সৃষ্টি হয়। ঠিক আছে, আমাদের যে শব্দ শুনি সেটাও একটা তরঙ্গ, এবং তার হচ্ছে মাধ্যম হচ্ছে বায়ু। যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে আমি যদি শব্দ করি বা আমি কথা বলি, তাহলে এই কম্পনটা বা এই তরঙ্গটা হচ্ছে কি হচ্ছে, একটা মাধ্যমে কিন্তু কোথায় যাচ্ছে, যার কাছে আমি কথা বলতেছি, যে শুনবে সে কথাটা বুঝতে পারবে। কিসের মাধ্যমে? এই তরঙ্গের বায়ুর মাধ্যমে এসতেছে। তাই এরপরে দেখো যে 2 নাম্বার। হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে 2 নাম্বার বৈশিষ্ট্যটা কি আছে সেটা দেখবো। দেখো যে একটা মাধ্যমের ভিতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে, তখন দেখো কণাগুলো নিজ অবস্থানে থেকেই স্পন্দিত হতে থাকবে। যেটা আমরা অলরেডি কি দেখেছি যে 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 তরঙ্গটা যাওয়ার সময় যে মাধ্যমটার ভিতর দিয়ে যাবে, সে কিন্তু তার জায়গায় থেকেই স্পন্দিত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। এরপরে খেয়াল করো তৃতীয় বৈশিষ্ট্য বা 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কি, দেখো যে তরঙ্গের ভিতর দিয়ে শক্তি এক জায়গা থেকে অন্য স্থানে দেখো যেতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় কি শক্তি যেতে পারে। ঠিক আছে, শক্তি যত বেশি হবে, দেখো তরঙ্গের বিস্তারও কিন্তু তত বেশি হবে। এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল করো। এই ব্যাপারটা হচ্ছে এইরকম যে তোমরা হয়তো খেয়াল করে দেখেছো যে বিভিন্ন জায়গায় যখন হচ্ছে আমরা শব্দ করি, তখন এর একটা থাকে, রেঞ্জ থাকে, তাই না? তো এখন যখন দেখো যে তুমি আস্তে করে শব্দ করবে, দেখবে এরকম থাকবে, কিন্তু জোরে যখন শব্দ করবা তখন কিন্তু এরকম হয়ে যায়। আবার যখন শব্দ আস্তে করবে তখন এরকম, আবার জোরে শব্দ করবে তখন এরকম হবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমরা ওই যে বিভিন্ন কি সিডি সেট বা বিভিন্ন সেটে কিন্তু এটা আমরা দেখতে পারি, অথবা কম্পিউটারেও তোমরা দেখতে পারবা যে তুমি যখন সাউন্ড বাড়িয়ে দিচ্ছ, তখন দেখবা যে এই বিস্তারগুলো ঠিক আছে বেড়ে যাচ্ছে, কিন্তু শব্দ যদি কম থাকে তখন হচ্ছে কম হবে। ঠিক আছে, তো এখন আমরা যে ব্যাপারটা খেয়াল করতেছি যে শক্তি যত বেশি হবে তরঙ্গের, তত বেশি এর বিস্তার বেড়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে দেখো যে 3 নাম্বার হচ্ছে কি বৈশিষ্ট্য ছিল। এখানে একটা দেখো সূত্র আছে, সেটা হচ্ছে কি, শক্তি তরঙ্গের বিস্তারে দেখো বর্গের সমানুপাতিক। ঠিক আছে, শক্তি দেখো শব্দের তরঙ্গের বিস্তারের কি বর্গের সমানুপাতিক। ঠিক আছে, বিস্তার যদি দেখো দ্বিগুণ হয়, তাহলে শক্তি কয় গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, তো এখন দেখো যে শক্তি দ্বিগুণ হলে তরঙ্গ দেখো কত হচ্ছে? 4 গুণ হচ্ছে। ঠিক শক্তি যদি 3 গুণ হয়, তখন হচ্ছে তরঙ্গ হবে কত? দেখো 9 গুণ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে দেখো যে বর্গের সমানুপাতিক বলতেছ না, বর্গের সমানুপাতিক হবে এটা আর কি। আচ্ছা, তাহলে এরপরে দেখো যে কয় নাম্বার পয়েন্ট পড়বো আমরা? 3 নাম্বার। 4 নাম্বার পড়বো এখন। 4 নাম্বার বৈশিষ্ট্যটা দেখো কি, সব তরঙ্গের একটা বেগ থাকে, সেই বেগ আর মাধ্যমের দেখো প্রকৃতির, সেই বেগ দেখো তার মাধ্যমের প্রকৃতির উপর দেখো নির্ভর করে। মাধ্যমের প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করে। ব্যাপারটা খেয়াল করো যে আমরা যখন শব্দ পাঠাবো, তখন প্রতি সেকেন্ডে শব্দ যে দূরত্ব অতিক্রম করতেছে, সেটাই কিন্তু শব্দের বেগ। ঠিক আছে, তো এই শব্দর বেগ বা তরঙ্গের বেগটা, ঠিক আছে, এটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। বিভিন্ন মাধ্যমের শব্দ কিন্তু বিভিন্ন গতিতে যেতে পারবে। তার উদাহরণটা খেয়াল করো যে আমরা যদি বলি বাতাসে শব্দের বেগ আছে কত? 330 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে যদি আমি বলি যে পানিতে শব্দের বেগ হচ্ছে কত? 1439 মিটার পার সেকেন্ড। তার মানে কি হচ্ছে, 1 সেকেন্ডে শব্দ হচ্ছে পানিতে কতটুকু যেতে পারতেছে? 1439। আর বায়ুতে হচ্ছে কত? 330 মিটার যেতে পারতেছে 1 সেকেন্ডের ভিতরে। কিন্তু এখানে আছে দেখো, তাহলে শব্দের বেগ কি বেশি। তো এই বেশি কমটা হচ্ছে কি, দেখো যে ইসের প্রকৃতির উপরে। কিসের প্রকৃতি? যে মাধ্যম যাচ্ছে সেই মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করতেছে। কোন মাধ্যম দিয়ে তুমি শব্দ প্রেরণ করতেছো, সেই মাধ্যমের প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করতেছে যে শব্দের বেগটা কেমন হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর দেখো যে 5 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা আমরা এখন দেখি। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, দেখো তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ হয় পরের
তো প্রতিসরণ বা প্রতিসরণ হয়, প্রতিফলন বা প্রতিসরণ হয়। পরের অধ্যায়ে দেখো আমরা আলো যখন পড়বো তখন হচ্ছে এই ব্যাপারে ডিটেলস আলোচনা আমরা দেখব, ঠিক আছে। আপাতত দেখো জেনে রাখো দেখো এক মাধ্যম থেকে দেখো অন্য মাধ্যমে যাবার সময় তরঙ্গের খানিকটা যদি প্রথম মাধ্যমে ফিরে আসে সেটাকে বলা হবে প্রতিফলন। খেয়াল করো, প্রতিফলন এবং প্রতিসরণ কি সেটা আগে আমরা একটু বুঝে নিতে হবে। সেই বোঝাটা হচ্ছে আলোর অধ্যায়ে আছে, কিন্তু আমরা এখানেও বুঝে নিতে পারবো ইচ্ছে করলে। দেখো যে এটা যদি আমার হয় কি আয়না, তাহলে একটা যদি এখানে আলোক রশ্মি এসে পড়ে, সেই আলোক রশ্মি যদি এই মাধ্যমে ফিরে চলে আসে, তার মানে এই পাশে কিন্তু একটা মাধ্যম, এই পাশে একটা মাধ্যম, ওই পাশে নাই যায়, তাহলে সেটা হবে কি প্রতিফলন। হ্যাঁ, আর যদি এখান থেকে ভেদ করে কাঁচ হতো এটা, তাহলে কিন্তু ভেদ করে চলে দিত, তো ভেদ করে যেটা চলে যাচ্ছে সেটাকে বলা হবে প্রতিসরণ। হ্যাঁ, তাহলে এখন দেখো যে তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। যদি তরঙ্গ হচ্ছে সেই পূর্বের মাধ্যমে ফিরে আসে, তাহলে সেটাকে আমরা বলবো তরঙ্গের প্রতিফলন, আর যদি সেটা ওই মাধ্যমে চলে যায় সেটা হচ্ছে তরঙ্গের প্রতিসরণ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে আমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করেছি যে যখন আমরা শব্দ করি তখন শব্দ কিন্তু একটা দেওয়ালে বা ওয়ালে বাধা পায় বা পাহাড় পর্বতে বাধা পেয়ে সেটা আবার কিন্তু ফিরে কি এই উৎসের কাছে ফিরে আসে, ঠিক আছে। এই ঘটনা যেটা ঘটে এটা হচ্ছে কি আলোর প্রতিফলন, ঠিক আছে। এই প্রতিফলনের ফলে কিন্তু এটা হয়। পানিতে দেখো ডুবে যাওয়া অবস্থায় যদি বাইরের শব্দ শুনি সেটা হচ্ছে প্রতিসরণ। খেয়াল করো ব্যাপারটা, যে বাইরের থেকে শব্দ হচ্ছে কিন্তু আমি পানিতে ডুব দিয়ে সেই শব্দটা হালকা করে শুনতে পারলেও সেই শব্দটা যে শুনলাম এটাকে বলা হবে প্রতিসরণ। কারণ হচ্ছে কি যে উপর থেকে পানি কিন্তু ভেদ করে, খেয়াল করো এটা মনে করো জলাশয় এবং তুমি হচ্ছে নিচে এইখানে হচ্ছে তুমি ডুব দিয়েছো, তো এখন উপর থেকে কেউ শব্দ করলো, সেই শব্দটা তুমি পানির ভিতরে থেকেও কিন্তু শুনতে পারলে। তাহলে কি দেখো যে এইখান থেকে আলোক শব্দ হচ্ছে কি তরঙ্গ কি করলো যে সে হচ্ছে ভেদ করে যে তারপরে আমাদের কানে গেল, যে কারণে এটাকে আমরা বলবো কি আলো এই তরঙ্গের দেখো কি প্রতিসরণ। হ্যাঁ, আর যদি হচ্ছে প্রতিফলন বলি তাহলে একটা ওয়ালে বা দেওয়ালে বাধা পেয়ে সেই আলো যে শব্দটা ফিরে চলে এসেছে এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিফলন, ঠিক আছে। তাহলে প্রতিসরণ এবং প্রতিফলন, তরঙ্গের প্রতিসরণ এবং প্রতিফলন হয় সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্টের কথা। এখন দেখো 6 নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা কি সেটা আমরা দেখবো, এবং এটাই হচ্ছে লাস্ট বৈশিষ্ট্য। তরঙ্গের দেখো যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হচ্ছে উপরিপাতন। খেয়াল করো, উপরিপাতন খেয়াল করো। এখন এই উপরিপাতনটা কি এটাই এখন আমরা বোঝার চেষ্টা করব। দেখো যদিও আমাদের দৈনন্দিন জীবনে সেটা হচ্ছে আমাদের খুব বেশি দেখো চোখে পড়ে না, কিন্তু তারপরেও দেখো যে ধরা যাক দুইটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক জায়গায় দুইটি তরঙ্গ এসে হাজির হলো, ঠিক আছে। আচ্ছা, দেখো একটি তরঙ্গ যখন অন্য একটি তরঙ্গের উপরে দেখো তুলতে চেষ্টা করবে, অন্যটি দেখো তখন তার নামানোর চেষ্টা করবে, তখন দেখো কি ঘটবে, তখন হলো এগুলোই হচ্ছে পরিপাতনের দেখো বিশেষ বিষয়। যখন হচ্ছে তরঙ্গের আরো গভীরে যেতে হবে তখন এগুলো আরো বেশি করে তোমরা জানতে পারবে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, যে যদি আমরা এরকম ব্যাপারটা খেয়াল করি, একটা তরঙ্গ এই আকারে যাচ্ছে, তো এরপরে আমার এর সঙ্গে যোগ করলাম আমরা আরেকটা তরঙ্গ, এটা, তো এইটা যখন যোগ করা হবে তখন এর ইকুইভ্যালেন্ট যে তরঙ্গটা আমরা পাবো সেই তরঙ্গটা কিন্তু অনেক বেশি এরকম বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন দেখো এখানে হচ্ছে কি আমাদের ইয়েটা কি বিস্তারটা ছিল কম এবং এখানকার বিস্তারও কম। যখন এই দুটো যোগ করে দিব আমরা, দুটো তরঙ্গ দুই স্থান থেকে এসে এক জায়গায় মিলিত হচ্ছে, তখন কিন্তু এই তরঙ্গর কি হয়ে যাচ্ছে, আমার বিস্তার কিন্তু আরো বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে কি দেখো যে এই উপরিপাতন। হ্যাঁ, পাতন কিন্তু এটা। এরপরে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, যদি আমরা দেখি যে তরঙ্গ এরকম হচ্ছে, দেখো এই, ঠিক আছে। এখন এখানে এই বরাবর আসলো, কিন্তু মানে আরেকটা তরঙ্গ আছে, সেই তরঙ্গটা কি হচ্ছে দেখো যে এইখান থেকে এই গেল, যে এরপর এই গেল, ঠিক আছে। ব্যাপারটা খেয়াল করো, এখান থেকে কিন্তু উপরে উঠছে আর এখান থেকে সে নিচেই নামছে।
এখান থেকে দেখো নিচের থেকে উঠলো, এখান থেকে সে উপর থেকে নামলো, তাহলে কি হলো, এইটা এটার কিন্তু একেবারে বিপরীত। এখন এই দুটো যখন তরঙ্গ আমরা যোগ করব, মানে দুই উৎস থেকে দুটো তরঙ্গ আসলো এবং সেই দুটো উৎস যদি এক জায়গায় মিলিত হয়, তাহলে যখন আমরা তরঙ্গ ফাইনালি যে তরঙ্গটা পাচ্ছি সেই তরঙ্গটা কেমন হবে খেয়াল করো। সেই তরঙ্গটা কিন্তু অবশ্যই হবে কি এরকম, জাস্ট এরকম, বুঝতে পারছো যে এখানে কোনো তরঙ্গ থাকবে না। কারণ হচ্ছে কি যে এইখানে দেখো যে এইটা এদিক যাচ্ছিল আর এই দিক যাচ্ছিল, তার মানে এই দুটো হচ্ছে কি নিষ্ক্রিয় হয়ে কি হবে, এই অবস্থায় কিন্তু আমাদের থাকবে। এখানে মাধ্যম যা আছে সেটাই থাকবে, কিন্তু জাস্ট হচ্ছে তোমার কোনো তরঙ্গ এখানে আর থাকবে না, বুঝতে পেরেছো? তো এইটাই হচ্ছে দেখো যে নিঃশেষ হয়ে যাবে আর কি, এটা শেষটাই। হ্যাঁ, এই তাহলে এখন দেখো যে এরপরে আমরা কি তরঙ্গের দেখো প্রকারভেদ পড়বো। হ্যাঁ, তো এই তরঙ্গের প্রকারভেদ পড়তে গেলে আমাদের দেখো আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, সেটা আমরা অলরেডি জেনে ফেলবো। এখন খেয়াল করো, দেখো যে একটা স্প্রিং, ঠিক আছে, ভিতর দিয়ে একটা তরঙ্গ যাবার সময়, ঠিক আছে, সেটা কি করে দেখো, একটা স্প্রিংকে আমরা টেনে ছেড়ে দিই, তাই না? তাহলে আমরা কোন দিক টানতেছি, এই দিকে টানতেছি, তাই না? আর দেখো ছেড়ে দিচ্ছি, তাহলে এই যে ঘটনাটা ঘটতেছে সেটা কিন্তু আমার কিন্তু দেখো যে এই বরাবর, তাই না? তো এই বরাবর, তাহলে এইটা দেখো যে আমার তরঙ্গ দেখো তরঙ্গের প্রকারভেদ, হ্যাঁ, তাহলে আমি দেখছি যে আমার একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা কিরকম, এরকম এই। হ্যাঁ, এখন তোমার হচ্ছে যে এখানকার বেগটা কিন্তু এইদিকে যাচ্ছে, তাই না? আর তোমার এই তরঙ্গটা মূলত হচ্ছে তোমার তরঙ্গ বেগ ওইদিকে এবং তরঙ্গও কিন্তু এইদিকে অথবা এইদিকে যাচ্ছে, তাই না? তাহলে তরঙ্গের দিকের সঙ্গে যদি তরঙ্গ বেগের বেগ, ঠিক আছে, তরঙ্গটা যদি তরঙ্গর দিকের সঙ্গে দেখো মিল থাকে, ঠিক আছে, বা শক্তি প্রয়োগটা যদি মিল থাকে, তাহলে সেটাকে একই দিকে হলে, সমদিকে হলে সেটাকে আমরা বলবো কি যে তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। এখন দেখো যে সেটাই আমরা একটু পড়ি। দেখো আমাদের দড়ির এক প্রান্ত থেকে দেখো প্রান্তে আমরা ঝাঁকুনি দিয়ে দেখো ছেড়ে দিতে পারি, এরকম দুটো উদাহরণ বলা হয়েছে। একটা হচ্ছে এরকম স্প্রিং এর ব্যাপার হয়, আর একটা দড়ি যদি তুমি এখান থেকে ধরে এইভাবে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দাও, দেখো যে দড়িটা এইভাবে কিন্তু যেতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে যখন আমরা দড়িটাকে ঝাঁকুনি দিই, তাহলে এইখানে খেয়াল করো যে এই দড়িটাকে কিন্তু এখানে ধরা আছে এবং ঝাঁকুনিটা দিতে হচ্ছে আমাকে কিন্তু এই উপর নিচ বরাবর, ঠিক আছে। তো উপরের নিচ বরাবর যখন দিচ্ছ তখন এর তরঙ্গের দিক কিন্তু হচ্ছে এইটাই, এবং তুমি ঝাঁকুনি দিচ্ছ কিন্তু এই বরাবর, তাহলে এখানে কত ডিগ্রি দেখো, 90 ডিগ্রি বা লম্ব বরাবর কিন্তু এটা কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এখন এখানে কিন্তু দুটো তরঙ্গ অলরেডি আমরা পেয়ে গেলাম। কি কি পেয়ে গেলাম দেখো যে স্প্রিং এর দেখো তরঙ্গ ছিল আছে সংকোচন এবং প্রসারণ, ঠিক আছে। স্প্রিংটির দেখো সংকোচন এবং প্রসারণ দিক এবং তরঙ্গের বেগ একই দিকে হচ্ছে, তাই না? তো এইখানে আছে স্প্রিং এর দিক এবং হচ্ছে তরঙ্গ বেগের দিক দেখো একই হচ্ছে। এই ধরনের দেখো তরঙ্গকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা এক ধরনের তরঙ্গ পেয়ে গেলাম, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, এরপরে 2 নম্বরে দেখো হচ্ছে কি, এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি যে এইখানে দেখো যে আমার তরঙ্গটা হচ্ছে কি দড়ি। হ্যাঁ, দড়ির বেলায় দেখো আমরা যখন হচ্ছে দড়িটি ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিচ্ছি তখন তরঙ্গের বেগ যেদিকে হচ্ছে এবং তরঙ্গের ঝাঁকুনির দিকটা যেটা উঠানামা ছিল সেটা ছিল হচ্ছে কি কত ডিগ্রি দেখো, একেবারে লম্ব বরাবর, এই যে 90 ডিগ্রি বরাবর হচ্ছে, যে কারণে এই তরঙ্গকে আমরা বলবো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, প্রস্থ তরঙ্গ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দুই ধরনের কিন্তু তরঙ্গ পেলাম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা, যে তরঙ্গ দিকের, হ্যাঁ, তরঙ্গ বেগ যেদিকে যাচ্ছে সেই দিক বরাবর যদি আমরা কি করি, বেগ বল প্রয়োগ করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে কি 90 ডিগ্রি বরাবর বা লম্ব বরাবর যদি আমরা বল প্রয়োগ করি এবং সেই ইয়েটা যাওয়ার দিকটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে সেটাই হবে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এই দুই ধরনের হচ্ছে তরঙ্গ এখানে আছে, ঠিক আছে।
তাহলে আজকে আমাদের কি এই পর্যন্ত আমরা শিখলাম। এরপরে দেখো যে তোমাদের আরো বেশ কিছু জিনিস আছে, তারপরে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমরা আশা করি আরেকটা ক্লাসেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব, ঠিক আছে? তোমরা এই পর্যন্ত পড়ে ফেলো ভালো করে। আমরা এরপরে যে কাজগুলো রয়েছে দেখো যে এখন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তোমাদের, যে কারণে তোমরা হচ্ছে এই অধ্যায়টা ভালো করে শিখে ফেলো। এটা তোমাদের কিন্তু সিলেবাসে আছে এবং অ্যাসাইনমেন্টের ভিতরে কিন্তু এটা থাকবে। এই জন্য এই অধ্যায়টা ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।